আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি শরীফ মিরাজ আছি আপনাদের সাথে আজ একটি বিশেষ খবরের সংবাদ বিশ্লেষণ করার জন্য। ইতিমধ্যে এই বিষয়টা আসলে অনেকেই জেনেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত স্ক্রল করেন এবং পেপার পত্রিকা পড়েন তারা জেনেছেন যে গত কিছুদিন আগে খুলনার ফুলতলায় দাফন করার ৮ দিন পরে যাকে দাফন করা হয়েছিল তার নাম সীমা ফিরে আসে। ব্যাপারটা নিয়ে এলাকায় খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই এটা নিয়ে সংবাদ পরিবেশন করেছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নিউজ ফিডে খুলনা কেন্দ্রিক যে নিউজগুলো চ্যানেলগুলো আছে সবগুলোতেই এই খবরটা প্রাধান্য পেয়েছে এবং অনেকেই সেখানে গিয়েছিলেন। আমিও সেখানে গিয়েছিলাম সত্যতা যাচাইয়ের জন্য, এবং যেটা দেখলাম যেটা আসলে ঘটনা সত্য, যে পাওয়ার গত ৮ দিন আগে সীমা নামক একজনকে দাফন করা হয়। আসলে সীমার লাশটা পাওয়া গিয়েছিল রাস্তায়, একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় এবং ওই মারা যাওয়া লাশটা পুলিশ খবর দেয় তার আত্মীয়স্বজন এসে শনাক্ত করে এটা সীমার লাশ এবং সীমাকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, সবই ঠিক আছে। ব্যাপারটা ঘটেছে দাফনের ১ সপ্তাহ পর, প্রায় ৮ দিন পরে সীমা আবার সেই বাজারে আসে এবং সেই ফ্যামিলির সাথে দেখা করে। তখন সবাই আসলে ভরকে যায় যে আসলে সীমা কীভাবে, কোথা থেকে আসলো। সীমাকে তো সবাই দাফন করেছে, সীমা যদি ফিরে আসে তাহলে কবরে কাকে শোয়ানো হলো, কিংবা কবর থেকে কি সীমা উঠে আসলো, এমন নানাবিধ প্রশ্ন সম্মুখীন হয়। এবং কবরস্থানে যেখানে তাকে দাফন করা হয় সেখানে যে দেখা হয় যে না, লাশটি সেই জায়গায় আছে, তাহলে সীমাকে যদি পাওয়া যায় তাহলে দাফন করা হলো সেই কে? এই প্রশ্ন এখনও ঘুরফির খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এলাকাবাসীর ইয়াতে। সবাই এটা নিয়ে আতঙ্কিত, আসলে কাকে দাফন করা হলো। বাংলাদেশে এখন নানা ধরনের ঘটনা ঘটে, লাশ গুম করার ঘটনা, একজনকে মেরারিজে ফেলে দেওয়ার ঘটনা। ব্যাপারটা হয়েছিল, আমরা যদি একটু জানতে চাই যে সীমাকে কেন পাওয়া যাচ্ছিল না। সীমার বাসায় তার আত্মীয়স্বজন, তার ভাইয়ের সাথে কথা বলে যদিও আমরা জানতে পেরেছি, সীমা মানসিক ভারসাম্যহীন একজন মহিলা। তার হিতাহিত জ্ঞান নেই, সে বিভিন্ন সময় বাইরে চলে যায়। তাকে মূলত শিকল দিয়ে বাসায় বেঁধে রাখা হয়, কিন্তু কখনো যদি সে ছাড়া পায় সে চলে যায়। লাশ দাফন হওয়ার ২৮ দিন আগে তিনি নিখোঁজ হন। তাকে আসলে খোঁজাখুঁজি অনেক করা হয়। খোঁজাখুঁজির পর্যায়ে যখন তাকে পাওয়া যায় না, তখন থানায় রিপোর্টও করা হয়। আসলে সেই রিপোর্টে ভিত্তি করে লাশটা দেওয়া হয়। তদ্রূপ ওই এলাকায় আরেকজন পাগলি কিংবা আরেকজন থাকে, যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তখন অ্যাক্সিডেন্ট ঘটলে প্রশাসন সীমার পরিবারকে খবর দেয় যে তোমরা এসে দেখো এই সীমা কিনা, একটা অ্যাক্সিডেন্টে একটা লাশ পাওয়া গেছে। এলাকাবাসী লাশটা শনাক্ত করে এবং তাকে যে গোসল দেওয়া হয়, যে মহিলা, তার ভাষ্য আমরা শুনবো একটু পরেই। তারা সবাই শিওর হন যে, কারণ লাশটা থেতলে গেছিলো, মুখটা থেতলে গেছিলো, মুখ দেখে চেনার উপায় ছিল না। হাত পা দেখে তারা শিওর হন এবং কনফার্ম করেন যে এটা সীমার লাশ। এবং সীমা সেই মোতাবেক সবাই শিওর হয়েই সীমার লাশটা রিসিভ করেন এবং দাফন কাফনের ব্যবস্থা করেন। ব্যাস এতটুকুই আসলে আমাদের সমাজে যাওয়া হয়, কারণ একটা মৃতদেহ নিয়ে আমরা চাই যত তাড়াতাড়ি তাকে সৎকার করা যায়, দাফন করা যায়, যার যা ধর্মীয় রীতি অনুযায়ী সেভাবেই করা হয়েছিল। এবং এই দিক দিয়ে আমরা আসলে সবাই খুব সচেতন। আমরা প্রয়োজনে চাঁদা তুলে হলে এই ধরনের লাশগুলোকে সমাহিত করার ব্যবস্থা করি, সেভাবেই এলাকাবাসী করেছিল। কিন্তু ঘটনার বিপত্তি, ওই যে আগে বললাম যে ৮ দিন পরে আবার সে ফিরে এসেছে, তখনই ঘটনার বিপত্তি ঘটে। এখন প্রমাণ হয় এই সীমা হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে। তাহলে এখন প্রশ্ন জাগে, যাকে দাফন করা হলো সে কে? বর্তমান টেকনোলজির যুগে আসলে লাশ শনাক্ত করা খুব বেশি কঠিন না, কারণ প্রতিটা মানুষই বায়োমেট্রিক করা আছে, শনাক্ত করা যায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আই স্ক্যানিংয়ের মাধ্যমে বা অন্যান্য অনেক উপায়ে। কিন্তু লাশ এখন শনাক্ত করা খুব সহজ হয়ে গিয়েছে টেকনোলজির কারণে। আমি জানি না সীমাকে ওভাবে আইডেন্টিফাই করা হয়েছিল কি না, নাকি এমনি দাফন করা হয়েছে। যদি যায়, এখনও কিন্তু ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে সেটাও কিন্তু বের করা সম্ভব। সীমাকে যেহেতু পাওয়া গেছে, এটা খুব ভালো সংবাদ যে সীমাকে পাওয়া গিয়েছে। কিন্তু কবরে কে আছে? কবরে কোন সীমা আছে? কোন হতভাগীর লাশ সেখানে দাফন করা হলো, তার পরিবার কি জানে না। তো এটাও নিশ্চিত হওয়া দরকার আসলে সেখানে কোন সীমা শুয়ে আছে। তার আগে আমরা সীমার ভাইয়ের এবং গ্রামবাসীর কিছু বক্তব্য শুনে আসি। চলুন আমরা তার বক্তব্যটা আগে শুনি, তারপর আবার আলোচনায় আসবো। তখন আমরা শনাক্ত করে নিয়ে আসছিলাম, আমাদের বোনভাবে নিয়ে আসছিলাম।
আনে তারা দাফন কামন করে আমরা তার যে বলে করতে আসে বলে আমরা করে রাখছি। আমরা 28 দিন আমার বোন হারাই গেছিল, সেই হিসেবে আমরা আমরা ও আমার বোন, আর কি বলবো। আমি তো বললাম আমার বোনের মতন দেখতে হবে, আমি হবু যা আমার বোনের যা চেহারা তারও সেই চেহারা, একই চেহারা আমরা নিয়ে আসি। রাস্তাতে আমার বোন হাঁটতে চলা করে সারাদিন, সেই হিসেবে বলেছে। আমরা যাই দেখি যে আমার পাচ্ছি না, 28 দিন আমার বোন পাচ্ছি না, আর আজকে 30 দিনের মতো। তারপরে আমরা বললাম তাহলে আমাদেরই বোন হবে, সেই হিসেব করে আমরা নিয়ে আসছি। এটাতে আমরা তার অপরাধ করি কোনো রকম। আমরা এক পাশে একটু দেখে চিনতে পেরেছিলাম, আর এক পাশে একদমই ছিল বোন। আমরা নিয়ে গেছিলাম ওখানে, বুঝছেন, নিয়ে যেয়ে তাদের দেখাইছি। দেখানোর পর আমাকে কথা তোমাকে এখন ঝামেলা নেই, আর যদি কোনো আইন প্রশাসন আসে আমাদের কাছে পাঠাই দিবা। এক কথা ওই জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ওর মুখটা মানে থেতে হয়ে গেছে, এই সব মুখ চিনার মতন না, কিন্তু চুল টুল সব কিছু দেখা যাচ্ছে যে ওই এদের বোন। তখন এগে ফোন করেছে ওই জায়গাতে লোক, যে তোমার ওই জায়গার লোকরাও সব চেনে যে এর বোন এই পাগল। তাই এখন ফোন করলে এরা দুই ভাই গেছে, যাইয়ে এইটা নিয়ে ওরা সেই পুলিশই পাঠাই দিয়েছে ওই হাসপাতালে, থানায়। তারা থানা পুলিশ করে তারা বাড়ি পাঠাই দিয়েছে। বাড়ি আনার পর রাত্রি এখানে রয়েছে, থাকার পরে এবার সকালে আমি গোসল করাইছি। এবার আমি গোসল টোসল করাইছি, আরও 5 জন ছিল, কিন্তু তারাই যে গোসল করাইছে তার হাত পাও ভাইয়া, এর হাত পাও আর তার হাত পাও সবই এক, তার চুল করাও তা এর মতন এক। কোনো জায়গায় তারে পাচ্ছি না যে এর বোন না, কিন্তু কী করে আমরা বুঝবো। কিন্তু এখন এ যখন 8 দিন পরে ফিরে আসে, এখন তো আমরা দিচ্ছি আমাকে বোন ফিরে আসে, ও তো তাহলে অন্য পাগল। ও পাগল, সেও পাগল, এও পাগল, রাস্তার পাগল এরা, বুঝছেন। এই আছে ঘটনা, তাই ছাড়া আর কিছু না। এই আসর বোন, এইটা আসর বোন, আর সেইটা আছে অন্য পাগল, অন্যজন। সে কিন্তু এরা আমরা সবাই আমরাও দেখতেছি, কিন্তু এটা যে ওর বোন, এটা আমরাও দেখেছি যে আশেপাশে দুনিয়ার মানুষ আসছিল, কেউ কইনি যে এটা তোর বোন না, কেউ বলিনি এই কথাটা। আশেপাশে যত লোক দেখেছে সবাই বলছে না এই সেই বোনর। সব কিছু মেনে আমরা পরিকৃতভাবে যেভাবে একটা ওকে বোন হিসেবে যেভাবে দাফন তার করতে হবে সেইভাবে সব কিছু করা হয়েছে। তার কোনো জায়গায় আমরা ত্রুটি করিনি। কার কি তারে মাটি দিছে, যাই হোক, আমরা তো একটা ভালো কাজ করেছি, আমরা তো খারাপ কিছু করিনি, আমরা তার সৎ কাজটা করে দিচ্ছি। আল্লাহ পাকি এটা ভুল ধরাই দিয়েছে। ওই মহিলা হয়তো কোনো জায়গায় ভালো কাজ করিল, কোনো দিন ভালো ছিল, নামাজ রোজা করতো, তার জন্য আল্লাহ পাক এটা ওকে বুঝিয়ে দিয়েছে যে ওর চেহারা দিয়ে একে ফাটাই দিয়েছে এগিয়ে কাছে, তা না হলে কোনো হতে পারে না। তো কোনো জায়গায় না কোনো জায়গায় আমরা সিটনো ফাতাম তার যে না এ আমাকে বোন না, কিন্তু আল্লাহ পাক এইটা ওরে করাই দিয়েছে যে ওর এই সৎ কাজটা ওরাই করে দিই। আশ্চর্য মানে এই ফাঁসেতে যখন আসছে সবাই যেহেতু ভয়তে, মানুষ যারা যারা দেখেছে তার তো ভয়তে অথম্ব হয়ে গেছে। ভয় আসলো যে পাগল মরে গেছে, বোন মরে গেছে, সে কোথার থেকে আসলো, যারা মাটি দিয়ে আসলাম সে কোথার থেকে আসলো, এই সবাই বলতেছে অমুকের বোন কবরতে উঠে আসে, কবরতে উঠে আসে, এই আলোচনা হয়ে গেছে। আমরা এতক্ষণ তার সীমার ভাইয়ের সাক্ষাৎকার এবং তাকে শনাক্তকরণ করেছে এমন এক মহিলার সাক্ষাৎকার শুনলাম। আসলে যতটুকু বুঝেছিলাম তারা খুব সহজ সরল এলাকার মানুষ, তারা অতটা বোঝে না। তারা যখন দেখলো তার বোন মারা গিয়েছে, তারা সে লাশটি রিসিভ করলো এবং দাফন করলো। এখনও তাদের যে ভাষ্য আমরা করেছি, এক বোন আসলো, একজনের লাশ পাওয়া গেছে, লাশটা তো ফেলে রাখা যায় না, করেছে ভালো হয়েছে, তারা এটাকে ভালো দৃষ্টিকোণ দেখতেছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, যাকে দাফন করা হয়েছে সে কে ছিল, তার পরিচয় নিশ্চিত করার তো প্রশাসন দায়িত্ব। সেটা কোনো অঘটন কিন্তু কোনো গুমের লাশ নাকি? কারণ প্রতিদিন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাশ পেয়ে থাকি, সবগুলো পরিচয় কি মিলে? সবগুলো পরিচয় মেলে না। তো এখনকার যুগে এসে যদি এই ধরনের পরিচয়হীন বেওয়ারিশ লাশ দাফন করতে হয়, তাহলে এটা খুবই আসলে ভাবার বিষয়। আমাদের টেকনোলজি কিন্তু খুবই উন্নত এখন, পৃথিবীর টেকনোলজি, আমাদের দেশের টেকনোলজি চাইলেই কিন্তু যে কোনো সমস্যার সুরাহা খুব দ্রুত করতে পারে। তো আশা করব আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, প্রশাসন আছেন, এই ব্যাপারটি দিকে লক্ষ্য রাখবেন যে কার লাশ দাফন করা হয়েছিল, কারণ তার পরিবারও তো তাকে খুঁজছে। আসলে ব্যাপারটা হয় এমন, কিছুদিন আগে আমরা নরসিংদীতে ববি নামক এক মহিলার লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসাবে, তার কোনো আত্মীয় ছিল না। কিছু দুষ্কৃতী তাকে মেরে ফেলেছিলেন তার কিছু টাকার জন্য। তিনি নরসিংদী রেল স্টেশনে ভিক্ষা করতেন, তার জমানো 40,000 টাকার জন্য তাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল। পরবর্তীতে বেওয়ারিশ হিসেবেই তার লাশটা দাফন করা হয়েছে, কেউ তাকে চিনত না, তার কোনো অভিযোগ ছিল না। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারের পরে তার আত্মীয় স্বজন তাকে খুঁজে পায়, মৃতের পরে, দাফনের পরে। বগুড়ার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন।
পারিবারিক সমস্যার কারণে তার স্বামী মারা যান, মেয়ে মারা যান। এই দুঃখে সুখে তিনি দেশান্তর হন, হয়ে সে কিন্তু সেই নরসিংদীতেই বাক প্রতিবন্ধী হিসাবে বাকরুদ্ধ হয়ে তার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে যান। আমাদের সরকারের কিংবা প্রশাসনের কিংবা ব্যক্তি উদ্যোগে যেভাবে হোক না কেন আমরা একটু সচেতন হয়ে যদি এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি কিংবা তাদের পরিচয় আইডেন্টি করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি, তাদেরকে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না। কারণ যার আত্মীয় হারায় সে বোঝে আসলে কত ধরনের যত্ন। অনেক সময় মনের দুঃখে কষ্টে অনেকেই বা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন, সংসারে অশান্তিতে হতে পারেন কিংবা কোনো একটি দুর্ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে পারেন, তখন কিন্তু সে বলতে পারে না। যেহেতু টেকনোলজির যুগ সেহেতু প্রতিটা মানুষের আইডেন্টি করা খুবই সহজ, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্রেতে যত মানুষ আছে তাদের সকলের যেন আইডেন্টি ঠিক থাকে। সে যে পর্যায়ে থাকুক, অসুস্থ থাকুক, সুস্থ থাকুক, পাগল থাকুক, যে ধর্মের হোক, বর্ণের হোক, ফকির হোক, দরবেশ হোক, তার আইডেন্টিটিটা যেন সঠিক থাকে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন এটা আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব। আমরা অধিকার রাখি যে আমাদের আইডেন্টি আমাদের মৃত্যুর পরে, যে কোনো কারণে মৃত্যু হইতে পারে, মৃত্যুর পরে যেন আমার পরিবার পরিজনের কাছে আমার লাশটা পৌঁছানো যায়, কিংবা আমার যার বডিটা তার আত্মীয় স্বজন যেন জানতে পারেন যে তিনি বেঁচে আছেন নাকি নেই কিংবা কোথায় আছেন। এই যুগে এসে তো এটা খুব কঠিন কাজ না। তো মানসিক ভারসাম্যহীন হয়ে যারা রাস্তায় ঘোরাফেরা করবে, আমি মনে করি প্রশাসন কিংবা নির্দিষ্ট কর্তৃপক্ষের উচিত তাদেরকেও পরিচয়ের আওতায় নিয়ে আসে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা কিংবা তাদের উন্নত আরও ভালো চিকিৎসা কিংবা একটা পুনর্বাসনের ব্যবস্থা করা। দর্শক, হয়তো বা আপনারা আমার সাথে এই মতটায় একমত হবেন, কারণ যে এই ঘটনা আপনার আমার সবার সাথে ঘটতে পারে। সর্বশেষ সীমার পরিচয় তো আমরা জেনেছি, কিন্তু যাকে দাফন করা আছে সেই মহিলা, সেই হতভাগী মহিলা, তার পরিচয় শনাক্ত করার জন্য কী ব্যবস্থা নিচ্ছেন আমরা সেটাও দৃষ্টি রাখবো, এবং এই বিষয়ে আপডেট যদি কোনো নিউজ আমাদের কাছে আসে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কারো যদি আত্মীয় স্বজন হারিয়ে যায় তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ওই এলাকায় যে তার লাশটা ওখানে দাফন করা হয়েছে কিনা, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার আত্মীয় স্বজন যোগাযোগটা করতে পারবেন। তাহলে ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত আমি সংবাদ বিশ্লেষণ নিয়ে রাখলাম। হয়তো বা আগামীকাল নতুন কোনো একটি বিষয় আপনাদের সাথে আবার হাজির হব। আশা করি এমবিটিভি বাংলার সাথেই থাকবেন। লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।